ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার গ্যাঞ্জাম। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দল হতে যাচ্ছে ইরান। তাক ধিনা দিন দিন পাঁচের পিছনে হাটে তিন। ফুটবলের নতুন তৃতীয়বারের মতো বিশ্বকাপের হোস্ট হবার যোগ্যতা অর্জন করেছে, যেটা পৃথিবীর আর কোনো দেশের নাই। জাপান এবং ব্রাজিল। 10টায় জামাল ভুঁইয়া থাকছেন সেখানে আলাপের শোতে। আইফোন 17 প্রো জেতারও সুযোগ আছে ভাই। একের পর এক ঝামেলার পরে আসলে এবার আমরা একটা গুরুতর সিদ্ধান্তে এসেছি, মির ভার্সেস মির এই শোটা আমরা করব না। কারণ আমরা দেখছি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার গ্যাঞ্জাম, ভারত পাকিস্তান গ্যাঞ্জাম, বাংলাদেশ পাকিস্তান গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জামগুলো শেষে আমরা এমন একটা গ্যাঞ্জামে উপনীত হয়েছি যেটার আসলে কোনো শেষ নাই, এটা নিরন্তর গ্যাঞ্জাম। সেটা হচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার গ্যাঞ্জাম। এবং এই গ্যাঞ্জামের ফলে আমরা নতুন একটা শোতে নামবো, সেই শো এর অ্যানাউন্সমেন্ট এই মির ভার্সেস মিরই পাবেন। কিন্তু তার আগে একটু বলে নেই কি অবস্থা ভাই। তার আগে অবস্থা তো আসলে ভালো না, এই কারণে আমরা দেখছি যে এই শো এর মধ্যে, শো এর বাইরে তো অনেক কিছু হয়, সো দেখা যাবে এই শো এর মধ্যে যাতে আমরা অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই শোটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। মির ভার্সেস মির, এবং আমাদের সাথে একজন রেফারিও মনে হয় জয়েন করবেন। এটা আমাদের রেফারি একজন জয়েন করবে। সো যেটা অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে উই আর অ্যাকচুয়ালি লঞ্চিং ওয়ার্ল্ড কাপ ঘিরে, বিশ্বকাপ ঘিরে আলাপের প্রতিদিনের শো গোল লাইন, প্রতিদিন সন্ধ্যা 6টায়, যেটা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে লাইভ দেখতে পাবেন। সেখানে আমাদের দুইজনের সঙ্গে আরো অনেক গেস্ট থাকবে এবং রেফারি থাকবে একজন, 3 জনের প্যানেল, এবং সেখানেই আসলে আমরা এই ব্যান্টারগুলোকে শিফট করছি আপাতত মির ভার্সেস গোল লাইন যে প্রোগ্রামটা, এখানে আসলে আলোচনা করব কি আমরা? ওই গ্যাঞ্জাম, মারামারি, তর্ক বিতর্ক, বেসিক্যালি আমরা এত সিরিয়াস ডিসকাশন, আলোচনা, স্ট্যাটিস্টিক্স, এগুলোর, তারপর হচ্ছে ট্যাকটিক্স, এর বাইরেও আসলে আমরা একটা, ফুটবলে তো ইমোশন, ফ্যান বয়ের একটা ব্যাপার থাকেই না, সমর্থন, ইমোশন, ফ্যান বয় ইফেক্ট সবকিছুই আছে। এর বাইরে যদি একটু ভাবার চেষ্টা করি, এই বিশ্বকাপটা আসলে আমাদের নতুন করে কি দিচ্ছে, কি আসছে এই বিশ্বকাপ? এই বিশ্বকাপটা আসলে 2026 বিশ্বকাপ বলা হচ্ছে অনেক বিশাল, 48টা দল, আমরা সবাই জানি। এরকম আরো অনেক কিছুই নতুন আছে রায়হান, আমার মনে হয় সেগুলো আমরা একটু শুরুতেই বরং জানিয়ে দিই দর্শকদের। একটা তো জানেন 48 দলের বিশ্বকাপ, আরেকটা হচ্ছে যে প্রথমবারের মতো বিশ্বকাপটা 3টা দেশে হচ্ছে আয়োজক, পুরোনো কথা স্টিল। কিন্তু এখানে আরেকটা জিনিস একটু মনে করে দিই, সেটা হচ্ছে মেক্সিকো একটা একেবারে 1 নম্বরে যে জায়গাটাই, তারা তৃতীয়বারের মতো বিশ্বকাপের হোস্ট হবার যোগ্যতা অর্জন করেছে, যেটা পৃথিবীর আর কোনো দেশের নাই। সো ইটস আ হিউজ থিং। সো বিশ্বকাপের এই জিনিসগুলো নতুন, এর সঙ্গে আর কি কি আছে রাহান? এর সাথে এবারের বিশ্বকাপে এমন কিছু দল যোগ হচ্ছে যারা নতুন না, কিন্তু অনেক বছর পরে, যেমন স্কটল্যান্ড 30 বছর পরে, ইরাক এরকম 36-40 বছর পরে। মানে এই দলগুলোর জন্য এটা আসলে বিশাল মাইলফলক। বিশেষ করে ইরাকের কথা আমি আলাদাভাবে বলবো, যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, নানা ধরনের ইন্টারন্যাশনাল স্যাংশন আছে তাদের বিরুদ্ধে, নানা ধরনের ঘাত প্রতিঘাত পেরিয়ে তারা বিশ্বকাপ খেলবে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তবে আমার মনে হয় রাহান, ইরাকের চেয়ে এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দল হতে যাচ্ছে ইরান। কারণ হচ্ছে যে প্রথমত এই দলটাতে আমেরিকায় যাওয়া নিয়ে নানান অনিশ্চয়তা, সংশয়, শঙ্কা, ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত চরিত্র এই ওয়ার্ল্ড কাপের। কোনো ফুটবলার না, আমি এই প্রথমবারের মতো মনে হয় বিশ্বকাপের একজন আয়োজক দেশের প্রেসিডেন্ট হতে যাচ্ছে সবচেয়ে আলোচিত ক্যারেক্টার, এবং এটাকে আসলে নানাভাবে পলিটিসাইজ করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তার মধ্যে একটা অন্যতম উদাহরণ হচ্ছে এটা নিয়ে আপনার একটা লেখা দেওয়ার কথা ছিল আমাকে, এখনো পর্যন্ত সেই লেখাটা আলাপের ওয়েবসাইটে খুব শীঘ্রই আসবে। সো যেটা বলছিলাম যে ইরানের প্রথমত হচ্ছে তাদের ফ্যানদের ভিসা নিষেধাজ্ঞায় আছে, এবং ট্রাম্প এরকম একদম কোট আনকোট তিনি নিজে বলেছেন যে তাদের মনে হয় না আসার দরকার আছে, তারা না আসলেও পারে, এরকম একটা কথা সে বলেছে। আমার আসলে আপনার কাছে কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, 2 থেকে 3 মাস অথবা 5-6 মাস আগে আমরা সিমিলার একটা টপিকে কথা বলছিলাম, এবং ইউএসএ যেভাবে আসলে ইরানের যেই পুরো ঘটনাটা ঘটলো, সেটার সাথে আসলে ওইটার কোনো তুলনাই হয় না। এটা একটা খুব ক্ষুদ্র ঘটনা ছিল। তখন আপনি খুব বাংলাদেশ ভারতে যাবে কিনা এটা নিয়ে খুব আপনি আমাকে এই আলাপের এই ইসে বসে, আমরা মির করছি না, এবং আমরা ক্রিকেটটাকে এখন নাই, আমরা এখন ফুটবল আছে। লেটস টক অ্যাবাউট ইট, যে ফুটবলের নতুন রাগ করলা, হ্যাঁ তাইলে বলো। না, আমি রাগ করি না। ইরান কিন্তু মানে খুব বোল্ড একটা ডিসিশন নিয়েছে, তারা বিশ্বকাপটা খেলবে, তারা তাদের দল নিয়ে যাচ্ছে। বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত আছে, তার মধ্যে একটা আছে তারা সরকার বিরোধী একজন ফুটবলারকে, যিনি সবচাইতে অভিজ্ঞ, তাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছে। টিপিক্যাল ইরান, এখন বিশ্ব পলিটিক্স আসলে এইভাবে চলতেছে। তবে একটা ব্যাপার খুব দারুণ হবে যে এবার ম্যাচগুলোতে পলিটিক্যাল ভাইব অনেক বেশি থাকবে খুব সম্ভবত। এবং এটা কোনোভাবে আসলে দারুণ হবে না, এটা আসলে অনেক বেশি আমার মনে হয় যে স্পোর্টসের জন্য, মানে বলা হয় না অলওয়েজ খেলাধুলার সাথে রাজনীতির সম্পর্ক নেই, দূরে রাখা উচিত, কিন্তু অলওয়েজ খেলাধুলার সাথে রাজনীতি যুক্ত থেকেছে সব ধরনের খেলায়, সব ধরনের আয়োজনে। বাট এবারের বিশ্বকাপে যেটা ইন্টারেস্টিং হবে, দারুণ হবে হচ্ছে, আমার গত বিশ্বকাপ মনে আছে 90 মিনিটের ম্যাচ 100 মিনিট, 105 মিনিট, 110 মিনিট হরহামেশা হয়েছে বিকজ অফ ভিএআর, তখন অনেক সময় লেগে যাচ্ছিল। সো এইবার সেটাকে কন্ট্রোল করার জন্য ফিফা কিছু নতুন নিয়ম চালু করেছে। সো লেটস টক অ্যাবাউট ইট। আমরা নতুন নিয়মগুলো নিশ্চয়ই আপনারা জানেন, তারপরে আমরা একটু মনে করে দিই। একটা হচ্ছে প্রথমত
লেজি কিছু ফুটবলার আছে রায়হানের মতো, রায়হান তো খুবই লেজি আপনারা জানেন, যে তাকে মাঠ থেকে যদি আমি বললাম তুই বের হয়ে যায় শো থেকে দেখানো, তাও বেরোতে অনেক সময় লাগবে। রায়হান এক্স্যাক্টলি, মানে বিশ্বকাপে এবার যেটা সাবস্টিটিউট প্লেয়ার তাকে 10 সেকেন্ডের মধ্যে মাঠ ত্যাগ করতে হবে, এবং রেফারি 5 সেকেন্ড পর এরকম একটা কাউন্টডাউনও দেবে তাকে যে তোমার আর 5 সেকেন্ড আছে। একই সাথে যারা গোল কিক এবং থ্রো ইন নেন তাদের জন্য সতর্কবার্তা যে গোল কিক জিনতে যদি আপনি দেরি করেন প্রতিপক্ষ কিন্তু গুরুত্বপূর্ণ একটা কর্নার পেয়ে যাবে, এবং একই সাথে আপনি থ্রো ইন নিতে দেরি করলে আপনার থ্রো ইনটা প্রতিপক্ষের কাছে চলে যাবে। রাইট, এই ধরনের বেশ কয়েকটি নিয়ম। তবে আপনি যেটা বলছেন সময় কমবে আমার কাছে মনে হয় না, এবার একটা হাইড্রেশন ব্রেক আছে 3 মিনিট করে প্রত্যেক হাফে, মানে হাফ টাইমের ওই 45 মিনিটের মাঝখানে 18 বা 21 মিনিটে বোধহয় একটা। এবং অলরেডি দেখলাম নরওয়ে টিম আর্লিং হ্যালান্ডরা যেটা করছে, যুক্তরাষ্ট্রে যেহেতু বেশ কিছু মাঠে অনেক বেশি গরম এবং টেম্পারেচার প্রায় 45-50 পর্যন্ত যায়, তারা হচ্ছে একদম জামা কাপড় খুলে দিগম্বর হয়ে একটা অনুশীলন সেশন করেছে, এবং সেই অনুশীলন সেশনটা তারা ছবি আলাদা করে আজকে আমার হালান্ডটার একটু বডিটা দেখাতে পছন্দ করে। এর পাশাপাশি আপনি নরওয়ের ঠান্ডা চিন্তা করেন, ওইখানে হচ্ছে -50 যায়, এখানে হচ্ছে এবারে বিশ্বকাপ কিন্তু এই দিক দিয়ে খুবই বৈচিত্র্যপূর্ণ, ডিফারেন্ট টাইম জোন, ডিফারেন্ট ওয়েদার, এবং অনেক ট্রাভেল করতে হবে 9 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করে। সো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমরা যে বিশ্বকাপটা চিন্তা করি গ্রেটেস্ট শো অন আর্থ, সাধারণ মানুষের খুব কাছের মনের থাকে, সেটা কি এবার হবে? অনেক তো খরচ টিকেটে, অনেক খরচ, এবং আমি এরকম আমার পরিচিত অনেককেই জানি যারা খেলা দেখতে সাধারণত যান, পাগল থাকেন, কিন্তু এবার আমেরিকায় এই খেলা দেখাটাও আসলে এফোর্ড করা অনেকের জন্যই সম্ভব হচ্ছে না। একে তো টিকেটের খরচ, তার উপর ধরেন আপনি নিউ ইয়র্ক সিটিতে যাবেন, আপনার যদি আত্মীয় বা কোনো বন্ধু না থাকে, নিউ ইয়র্ক সিটি আপনার জন্য একটা হেল আসলে। কারণ রায়হান আমি না অবাক হয়ে গেছি, আমি দেখতেছিলাম যে ধরেন টিকিটের দাম আমরা সবাই জানি 27 লাখ 28 লাখ কোটিতে চলে গেছে, হোটেল ভাড়া, ট্রেন ভাড়া অনেক বেড়ে গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ধরেন আপনি গাড়ি নিয়ে খেলা দেখতে যাবেন, এখন আপনি স্টেডিয়ামে গিয়ে গাড়িটা পার্ক করতে হবে, আপনি যে স্টেডিয়ামের সবচেয়ে কাছাকাছি এরিয়াতে কোনো গাড়ি পার্ক করতে চান সেটার ফি আসবে $100 থেকে $300 পর্যন্ত বা তারও বেশি। মানে ক্যান ইউ ইমাজিন, মানে আমাদের এখানকার মাসিক বেতন অনেক মানুষের আসলে। সিরিয়াসলি এই হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপটা। কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে আমরা এত কিছু না বলে আমরা একটু নিজেদের কথা বলি। আর্জেন্টিনা এবং ব্রাজিল, সেটা হচ্ছে আর্জেন্টিনা উনি নিজেদের কথায় আর্জেন্টিনা বলছে, মনে হচ্ছে ওনার নাম হচ্ছে দিয়েগো আর্মান্দো ফয়সাল তিতুমির, তাই না? মানে এই ওয়ার্ল্ড কাপের সময় তো এসবই হয়ে যায় আমাদের নাম আসলে। এবং আমার নাম কি রায়হান দিনিও, রায়হান জুনিয়র, ভিনি। ওকে, সো যেটা বলছিলাম যে আর্জেন্টিনা এবারের ওয়ার্ল্ড কাপের মোটামুটি হচ্ছে যেটা তো বলা হচ্ছে, যেটা খুবই একটা অস্বাভাবিক ব্যাপার বিশ্বকাপের জন্য, অবিশ্বাস্য বিষয়, যেটা এর আগে খুব রেয়ার ঘটেছে, পরপর দুবার বিশ্বকাপ জেতা, ট্রফিটাকে নিজেদের কাছে রেখে সেটা দেওয়া। আসলে খুব রেয়ার দল, যেমন হচ্ছে ব্রাজিল। একটা সময় ওটা হয়েছিল, ব্রাজিল ওটা করছিল যখন আসলে মানুষ বিশ্বকাপ কিভাবে হতো কি হতো এগুলো অনেক প্রশ্ন আছে, এগুলো অনেক প্রশ্ন আছে যেগুলো বাদ। আচ্ছা, আপনাদের 1978 জার্মানিরও এটা নাই, শুধুমাত্র ইতালির আছে এবং ব্রাজিলের আছে। এবং আপনাদের 1978 সালে যে বিশ্বকাপটা, সেটা নিয়ে তো নানা ধরনের কথা ছিল, তো আপনাদের কি আসলে 2টা তারকা লিগ্যাল, বাকিগুলো কি? আমাদের হচ্ছে সরি, একটা তো হাত দিয়ে গোল দেন, একটা তারকা হাত দিয়ে গোল, একটা তারকা হচ্ছে আপনার মানে 1978 সালে সেই কুখ্যাত বিশ্বকাপ, এবং আরেকটা হচ্ছে পেনাল্টিময় একটা বিশ্বকাপ, যেই বিশ্বকাপে 7 থেকে 8টা পেনাল্টি পেয়েছে একটা দল, এবং তারপরে তারা হচ্ছে জিতেছে। এই যে মানে এইসব কথাবার্তা আমরা বলবো আসলে গোল লাইনে, কিন্তু এই যে গোল লাইনের আগেই মানে রায়হান মির ভার্সেস মির এইসব কথাবার্তা বলা শুরু করছে। ওটা একটা ভালো প্রশ্ন আনলাম যে ব্রাজিল কি আবারও, আচ্ছা এইবার ব্রাজিলের নাকি হেক্সাটা কনফার্ম হয়ে গেছে। কিভাবে কনফার্ম হয়েছে? একটা হচ্ছে যে হেক্সা তো মিশন প্রতিবারের মতো এবারও আছে তাদের, কিন্তু একটা জিনিস কনফার্ম, তারা যখন হেরে যদি চলে যায় 6 নাম্বার বিশ্বকাপ হবে, এটা তাদের খালি হাতে ফেরত যাবে। সেটাই কি হতে যাচ্ছে? অনেকে হয়তো আমার এই যে স্পোর্টস রিপোর্টার বা ফুড ব্লগার সত্তাটাকে জানেন, আমার একটা কবিতা মানে কবি সত্তাও আছে, আমি একটা কবিতা লিখেছি, এখানে হচ্ছে তাক ধিনা ধিন ধিন পাঁচের পিছনে হাঁটে 3। সো এই যে 3, এই 3টা কিন্তু কখনো হেক্সার কল্পনা করতে পারো না। হেক্সা শব্দটা মানে প্রশ্নটার উত্তর কিন্তু হলো না, কোন ভাবে এলো আপনি কিন্তু এটা জানেন। আচ্ছা ঠিক আছে, ওকে আমি জানি না, তো এবার আমি যে প্রশ্নটা করছি সেটা উত্তর না জিতি, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত একটা ব্যক্তিগত অর্জন। আপনারা হচ্ছে 3-এ আছেন, আপনারা 4 জিতেন, তারপর 5 জিতেন, তারপর না তারা হেক্সার কথা বলবেন। হেক্সা উচ্চারণ করতে আমরা তো একবারও হেক্সা জিততে চাই না, আমরা চাইছি যে বিশ্বকাপটা রেখে দিতে। কথাটা উচ্চারণ করতেও একটা যোগ্যতা লাগে, যে 5টা বিশ্বকাপ জয়ের যে একটা মাইল ফলক সেইখানে পৌঁছাতে হয়, সেটা আসলে এই ফয়সাল তিতুমিরদের নেই। না অবশ্যই আমি সেই জন্য তো বলছি যে হেক্সার পরে তো আছে না, সরি মানে 5টার পরে তো হেক্সা তো আছে, এবং সেই হেক্সাটা এবার কনফার্ম হয়ে যায়। দেখা যাবে এরা কোয়ার্টারে বাদ পড়ে গেছে। একটু বলেন তো 2010 এর মতো 10-এ 6 আচ্ছা প্রেডিকশন আমার হচ্ছে টপ 4 টিম, আমরা একটু সেটাতে আসতে চাই। আচ্ছা তার আগে আর্জেন্টিনা যেহেতু কথা হচ্ছে, আর্জেন্টিনার কিন্তু একটা জিনিস আছে কনফার্ম, সেটা হচ্ছে আর্জেন্টিনার উই হ্যাভ দ্য বেস্ট কিপার ইন দ্য ওয়ার্ল্ড, দিবু। আর কি আছে হতে পারে এই মানে এমিলিয়ানো মার্টিনেজকে আমার মনে হয় কোনো
অ্যানালিস্ট বলবে না যে বেস্ট কিপার ইন দ্য ওয়ার্ল্ড। তাই না? এই কারণে ওর ওই ছবিটা গত ওয়ার্ল্ড কাপের সবচেয়ে আলোচিত ছবি, যেভাবে তিনি এই জায়গাটা দিয়ে মানে আপনার আলোচিত ছবি দিয়ে বেস্ট গোলকিপার ইন দ্য ওয়ার্ল্ড কিভাবে ডিসাইড কাম অন ম্যান, এবং সে তার দল এবার ইউরোপা লিগ জিতছে। সো বেস্ট গোলকিপার ইন দ্য ওয়ার্ল্ড ইজ এ বেকার মানুষ নাকি টেকনিক্যাল টার্ম না, সে হচ্ছে ম্যানুয়েল নয়ার। ওকে, ম্যানুয়েল নয়ারকে আপনি কখনোই বিট করতে পারবেন না এখানে। আচ্ছা ঠিক আছে, গোলকিপিং আলাপটা বাদ দিই আমরা। না বাট স্টিল আমি এটাও প্রেডিকশন দিতে যাচ্ছি, গোল্ডেন গ্লাভসের দৌড় আসলে এমিলিয়ানো মার্টিনেজ অলরেডি পেয়ে গেছে। সো ম্যানুয়েল নয়ার ইয়াস গুড, কংগ্রাচুলেশনস। আরেকটা হচ্ছে যে আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের বেস্ট গোলকিপারদের তালিকা থাকবে রায়া। রায়া আর্সেনালের হয়ে দুর্দান্ত সিজন কাটাইছে, ক্লিন শিট সবচেয়ে বেশি ছিল ইউরোপিয়ান লিগে, এবং স্পেনের তিনি নাম্বার 1 কিপার। এছাড়া স্পেনের কিপারদের কিন্তু বছরের পর বছর একটা লিগেসি আছে। আরেকটা আছে, স্পেনেই খেলে থিবুত কোর্তোয়া এই ওয়ার্ল্ড কাপেও আমি শিওর বেলজিয়ামের হয়ে, কিন্তু তিনি কি ফিট? তিনি তো রিয়াল মাদ্রিদের হয়ে এবার এরকম ফিট এবং খেলতে যাচ্ছেন এবারে ওয়ার্ল্ড কাপের আগে এখন পর্যন্ত আশা করা যায়। ওকে, এবার নাও লেটস কাম ব্যাক টু ইওর প্রেডিকশন। ব্রাজিল কি করবে, কতদূর যাবে তাহলে? আচ্ছা, আমার কাছে মনে হয় ব্রাজিল ফার্স্ট রাউন্ডেই বাদ পড়ে যাবে। ওয়াও, মানে কি পরিমাণ ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে এরা খেলতে আসে মাঠে ব্রাজিল। তবে আমি যদি টপ পরিমাণ ডিফেন্সিভ প্র্যাগম্যাটিক উপায়, এই যে ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে যাওয়ার ব্যাপারটা, এটা শুধুমাত্র আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট যারা ফলো করেন তারা বুঝতে পারবেন আমি কেন বলছি। এর বাইরে এখানে নিশ্চয়ই তোমার আলাপে দর্শকরা তোমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট গিয়ে ফলো করবে, তুমি বলো মানেটা কি, এটা তুমি বলো ফার্স্ট রাউন্ডে বাদ পড়বে, ইনার মিনিং আছে। তবে এর বাইরে যদি একটু বলি, আমার কাছে মনে হয় এবারে বিশ্বকাপে 4টা দল যদি ওঠে, সেই 4টা দলের মধ্যে একটা হতে যাচ্ছে ফ্রান্স অবভিয়াসলি, আমারও এটা কমন পড়ছে, নেদারল্যান্ডস, ওকে, জাপান এবং ব্রাজিল। খুব ইন্টারেস্টিং হবে যদি এই তিনটা অচেনা আনকোরা দল ওঠে। হ্যাঁ, নেদারল্যান্ডস, জাপান এবং ব্রাজিল। ফ্রান্স এবং নেদারল্যান্ডস নাকি? না, আমি তিনটা বলছি, ফ্রান্স আছে, ঠিক আছে, গতবার যেহেতু ফাইনালিস্ট, তার আগের বারে চ্যাম্পিয়ন, সবকিছু মিলে ফ্রান্স তো থাকতেই পারে। ব্রাজিল অচেনা আনকোরা দল। হ্যাঁ, ব্রাজিল, নেদারল্যান্ডস। একজন কার সাথে বসে কথা বলছিস? অচেনা আনকোরা ইন সেন্স যে কেউ কি চিন্তা করতে পারে যে ব্রাজিল সেমিফাইনালে আসবে। আচ্ছা, অলরাইট, ফ্রান্স তো ঠিক আছে, এবার আমার চারটা বলি। আর্জেন্টিনা অবভিয়াসলি ম্যান, ফ্রান্স আর্জেন্টিনা দুটো বলা শেষ। ইনফ্যাক্ট এই দুটো দলই আবার টানা আরেকটা ফাইনালও খেলতে পারে, এটাও বলা যায়। জার্মানি ওয়ার্ল্ড কাপ, জার্মানিকে আমি ফেলে দিতে পারবো না, এবং আমার দল হচ্ছে অ্যাকচুয়ালি মনে হয় স্পেন। দুর্দান্ত একটা টিম। তো এই যে প্রেডিকশনটা আপনাদের মিলিয়ে রাখবেন, এটা আমরা ভবিষ্যতে মেলাবো, এবং এটা নিয়ে পরবর্তীতে আরো কথা হবে, এবং আমরা চ্যাম্পিয়ন বা রানার আপ কে হবে, প্রথম রাউন্ডে কি হবে, দ্বিতীয় রাউন্ডে কি হবে, নানা ধরনের তর্ক বিতর্ক, কোন লাল কার্ডটা আসলে দেওয়া উচিত হয়নি, এই সব কিছু নিয়ে কথা বলবো গোল লাইনে দেখা হবে। এবং সেখানে প্রতিদিন কিন্তু যেটা বললাম সন্ধ্যা 6টায় লাইভ আয়োজন থাকবে আমাদের সঙ্গে। প্রথম দিনটা খুব সম্ভবত, প্রথম দিনটা ইজ ভেরি স্পেশাল, 10টার সময় হবে, 10টায় জামাল ভুঁইয়া থাকছেন সেখানে আলাপের শোতে। এছাড়া কিন্তু আপনি যদি সাধারণ দর্শক হিসেবে, সেখানে আইফোন 17 প্রো জেতারও সুযোগ আছে ভাই। সো লেটস গো ব্যাক টু গোল লাইন। আমরা মির আর করব না আপাতত ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। বাই বাই, টাটা।